আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের তৈরি করে দেখাবো 7টি ভিন্ন ধরনের মজাদার ইফতার রেসিপি। এই মজাদার রেসিপিগুলো তৈরি করে আপনারা ইফতারটা আরও স্পেশাল করে তুলতে পারেন। আজকে আমি আপনাদের প্রথমে তৈরি করে দেখাবো মাছের চপ। মাছের চপ বানানোর জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি, আর আমি এখানে 4 পিস পাঙ্গাস মাছ নিয়ে নিচ্ছি। তারপর দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ রসুন পেস্ট। তারপরে এগুলোকে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এটি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি পানির পরিমাণটা অল্প দিয়ে নিয়েছি, যাতে মাছটা সেদ্ধ হতে হতে পানিটা শুকিয়ে যায়। মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি মাছগুলো উঠিয়ে নিব। তারপর আবার একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ রান্নার তেল। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি, মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি, 4-5টা মরিচ কুচি দিয়ে দিব। এরপর এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। তারপর এগুলোকে আবার অল্প কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি আর 1 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা কুচি। এখন এগুলোকে আবার খুব ভালোভাবে ভেজে নেব। যে কোনো কিছুর চপ বানানোর সময় ধনেপাতাটা ব্যবহার করলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি কাটা বেছে রাখা মাছ, আর আমি এখানে 2টা ছোট সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, সেটাও দিয়ে দিব স্বাদমতো লবণ। তারপর এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে এটা শুকনা হয়, তাহলে এর বাইন্ডিংটা খুব ভালো হবে। এখানে 5 থেকে 7 মিনিট মতো সময় লাগবে এটা নেড়ে নেড়ে শুকনা করতে। এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এগুলো অন্য একটি পাত্রে নিয়ে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তারপর এটাকে হাত দিয়ে মেখে নিব। এখানে কর্নফ্লাওয়ারটা বেশি ব্যবহার করবেন না, তখন চপটা ভাজার সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর চপটা কোট করার জন্য একটা ডিম নিয়েছি আর দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, স্বাদমতো লবণ আর সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। এখানে আপনারা ডিমের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন, আর আমার কাছে ব্রেড ক্রাম্বস না থাকায় আমি টোস্ট বিস্কিটের গুঁড়া নিয়েছি। তারপর চপটাকে গোল শেপ দিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন এটা যাতে মসৃণ হয়, চারপাশটা ফেটে না থাকে। তারপর এটাকে ডিমের মধ্যে দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিব। তারপর টোস্ট বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে কোট করে নিব। তারপর এটাকে আবার ডিমের মিশ্রণে দিব, অর্থাৎ এটাকে আমি ডাবল কোট করে নিব। এটাকে অবশ্যই ডাবল কোট করে নেবেন, তাহলে এটা ভাজার সময় ফেটে যাবে না। এভাবে একটা একটা করে আমি সবগুলো কোট করে নিব। আপনারা দেখে বুঝতে পারছেন আমি এটাকে কিভাবে কোট করে নিয়েছি। সবগুলো কোট করা হয়ে গেছে। এখন প্যানে বেশি করে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন চপগুলো একটা একটা করে দিয়ে দিব। আর এটা খুব বেশি সময় নিয়ে ফ্রাই করার দরকার নেই, কারণ আমি মাছের মিশ্রণটা অলরেডি কুক করে নিয়েছি। মাছের চপটা অলমোস্ট ফ্রাই হয়ে গেছে। এখন এটা আমি উঠিয়ে নিব, কারণ এটা উঠানোর পরেও সামান্য কালার পরিবর্তন হবে। মাছের চপ ডান। এখন আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে আলুর পাকোড়া তৈরি করতে হয়। পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে 4টা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটি গ্রেটারের সাহায্যে এটি গ্রেট করে নিব। আপনারা এটি চাইলে ছুরি বা বটির সাহায্যে করে নিতে পারেন। আমি সম্পূর্ণ আলুটা গ্রেট করে নিয়েছি। এখন আলু কুচিটা নর্মাল পানিতে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো।
30 মিনিট পর আলু কুচিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখন এটা পানি ঝরিয়ে অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। পানিতে ভিজিয়ে রাখার কারণে পাকোড়াটা অনেক বেশি মুচমুচে হবে। এবার একটি মিক্সিং বলে আলু কুচি নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 4-5টা মরিচ কুচি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট, 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া আর 1 চা চামচ চাট মশলা। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া, 1/3 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর সবশেষে দিয়ে দিব স্বাদমতো লবণ। তারপরে এটা হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করার দরকার নেই, এটা মাখতে মাখতে মিশে যাবে। এটা মাখানো হয়ে গেছে, এখন এটা ফ্রাই করে নিব। আর ফ্রাই করার জন্য কড়াইয়ে বেশি করে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন পাকোড়াগুলো একটা একটা করে দিয়ে দিব। এই সময় চুলার হিট মিডিয়াম রেখে পাকোড়াগুলো ভেজে নিতে হবে, তাহলে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এক পাশটা অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে অপর পাশটা উল্টে দিয়ে আবার ভেজে নিব। পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন একটি ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। তারপর বাকি পাকোড়াগুলো সেম একই রকমভাবে ফ্রাই করে নিব। আমার আলু পাকোড়াটা ডান, এটা দেখিয়ে বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। এবার আপনাদের তৈরি করে দেখাবো একটা ডেজার্ট আইটেম। সারাদিন রোজা রাখার পর যে কোনো ঠান্ডা ডেজার্ট কিন্তু অনেক ভালো লাগে। এখন আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে মালাই কেক বানাতে হয়। মালাই কেক তৈরি করার জন্য এখানে আমি 4 পিস ব্রেড নিয়ে নিয়েছি। আপনারা এর পরিমাণটা কম বেশি নিতে পারেন। প্রথমে আমি ব্রেডের চারপাশের লাল অংশটা কেটে নেব। ব্রেডের স্লাইসটা আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি ব্রেডগুলো আর ছোট করব না, চারপাশটা কেটে রেখে দিব। এবার চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা হালকা গরম হলে ব্রেডগুলো দিয়ে দিব। এখানে ব্রেডের দুই পাশটা অল্প একটু ফ্রাই করে উঠিয়ে নিব। ব্রেডটা বেশি ফ্রাই হয়ে গেলে ব্রেডটা শক্ত হয়ে যাবে। তারপর মালাই তৈরির জন্য চুলায় আবার একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন চুলার হিট লো রেখে ক্যারামেল তৈরি করে নেব। খেয়াল রাখতে হবে যাতে ক্যারামেলটা পুড়ে না যায়। ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 লিটার কুসুম গরম দুধ। দুধটা অবশ্যই কুসুম গরম দিতে হবে, না হলে ক্যারামেলটা গোটা ধরে যেতে পারে। এখন দুধটা অনবরত নাড়তে থাকব। দুধটা কিছুক্ষণ গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পাউডার মিল্ক। তারপর আবার ভালোভাবে নাড়তে থাকব। কিছুক্ষণ নাড়ার পর দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি আর দিব খুবই সামান্য পরিমাণে লবণ। তারপর দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই মালাইটা তৈরি করার সময় পাউডার মিল্ক আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে মালাইটা একটু গাঢ় হবে আর খেতেও ভালো লাগবে। আমি এখানে স্মেলের জন্য 2টা এলাচ দিচ্ছি, আপনারা এখানে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। তারপর দুধটা বলক আসা পর্যন্ত নাড়তে থাকবো। একটা বক্সে ব্রেডগুলো নিয়ে নিয়েছি আর তারপর তৈরি করে রাখা মালাইটা দিয়ে দিব। মালাইটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে আমি এখানে কিছু কাঠবাদাম কুচি আর কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটসগুলো দিয়ে নিতে পারেন। তারপর বক্সের মুখটা লাগিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টা মতো। 1 ঘন্টা পর বক্সটা বের করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল।
এই মালাই কেক রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। আমরা ইফতারে অনেক ধরনের ভাজা পোড়া খেয়ে থাকি, আর এসব খাবার কিন্তু সস ছাড়া একদম ভালো লাগে না। তাই প্রত্যেকদিন সস বাইরে থেকে না কিনে আমরা বাসায় তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারি। সস তৈরি করার জন্য প্রথমে 1 কেজি পাকা লাল টমেটো নিয়েছি। এখন আমি টমেটোগুলোর মুখের বোটাগুলো ফেলে দিয়ে টমেটোগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। টমেটোগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন টমেটোর মুখের অংশটা ফেলে দিয়ে টমেটোটা মোটা ফালি করে কেটে নেব। দেখুন আমি একটা টমেটো 4 ভাগ করে কেটে নিয়েছি। এখন আমি এটা সরাসরি রান্নায় চলে যাব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে টমেটোগুলো দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, 4 থেকে 5টা শুকনা মরিচ। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সেদ্ধ করে নেব। টমেটোটা সেদ্ধ করার জন্য আমি এখানে কোনো এক্সট্রা পানি দিব না। টমেটো থেকে যে পানি বের হবে তাতেই টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা একটু ঠান্ডা করে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটা আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, যাতে এখানে কোনো বিচি বা খোসা না থাকে। আর এটা যেহেতু আবার চুলায় দিয়ে রান্না করতে হবে, সেজন্য আমি অন্য কোনো পাত্রে না নিয়ে সরাসরি কড়াইয়ে নিয়ে নিয়েছি। এখন আমি চামচ দিয়ে নেড়ে নেড়ে খুব ভালোভাবে ছেঁকে নেব। বাজারে অনেক ধরনের টমেটো পাওয়া যায়, কিন্তু সস তৈরি করার জন্য চেষ্টা করবেন লাল টমেটোটা নেওয়ার জন্য। সসটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন একটা বাটিতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সাদা সিরকা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা সস তৈরি করার সময় এই উপকরণটা অবশ্যই দিবেন। এখন আমি কড়াইটা চুলায় বসিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গোলানো, আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, 1 চা চামচ মরিচের গুঁড়া। আমি এগুলো ভালোভাবে নাড়তে থাকবো। এই সসটা তৈরি করার সময় চুলার হিট মিডিয়াম রেখে এটা অনবরত নাড়তে থাকতে হবে। আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আর আপনাদের সুবিধার্থে বলে রাখছি, 1 কেজি টমেটোর সস তৈরি করার জন্য 1 কাপ চিনি যথেষ্ট। সসটা জাল করার সময় যেহেতু এটা একটু বেশি ফুটতে থাকে, সেজন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব, তাহলে গায়ে ছিটে পড়বে না। কিছুক্ষণ জাল করার পর সস একটা প্লেটে এভাবে উঠিয়ে দেখবেন। যখন এমন হয়ে আসবে তখন বুঝবেন সসটা পারফেক্টভাবে হয়ে গেছে। আমার মজাদার এই সস রেসিপিটাও ডান। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মিনি চিকেন ফ্রাই তৈরি করতে হয়। চিকেন ফ্রাই ছোট বড় সকলের ভীষণ পছন্দের একটি স্ন্যাক্স। বিশেষ করে বাচ্চারা তো এটা বেশি পছন্দ করে। রেগুলার চিকেন ফ্রাইয়ের থেকে অনেক বেশি সুস্বাদু হয় এই মিনি চিকেন ফ্রাই। আর সব থেকে বড় কথা হলো এই মিনি চিকেন ফ্রাইটা খুব অল্প সময়ে তৈরি করা যায়। এই চিকেন ফ্রাইটা তৈরি করার জন্য প্রথমে বোনলেস চিকেন এমন লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম, আর দিচ্ছি 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ মরিচের গুঁড়া, সামান্য গরম মশলা গুঁড়া, আর স্বাদমতো লবণ। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। তারপর হাত দিয়ে চিকেনের সাথে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে ডিমটা দেওয়ার কারণে চিকেনটা ফ্রাই করার পরও এর ভেতরে জুসিনেসটা বজায় থাকবে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। আর এদিকে চিকেন কোডিং করার জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি 1/2 চা চামচ মরিচ গুঁড়া, স্বাদমতো লবণ। তারপর এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ময়দাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে চিকেনগুলো একটা একটা করে কোডিং করে নেব। যেহেতু চিকেনগুলো ছোট, তার জন্য একসাথে অনেকগুলো চিকেন দিয়ে ভালোভাবে কোডিং করে নেব। চিকেনগুলো ভালোভাবে কোট করে নেওয়ার পর হালকা হাতে চিকেন থেকে ময়দাগুলো ঝরিয়ে নিতে হবে।
তারপর এগুলোকে তেলে ডিপ ফ্রাই করে নিতে হবে। কড়াইয়ে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন চিকেনগুলো একটা একটা করে দিয়ে দিব। চিকেনটা ফ্রাই করার সময় অবশ্যই চুলার হিট মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে ডিপ ফ্রাই করে নিতে হবে, যাতে চিকেনের ভেতরটা ভালোভাবে কুক হয়। একবার চিকেন ফ্রাই করতে 5 থেকে 6 মিনিট মতো লাগবে। চিকেনগুলো অলমোস্ট ফ্রাই হয়ে গেছে। আর একটু ফ্রাই করে নিয়ে একটা ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। চিকেনগুলো উঠিয়ে নেওয়ার পর বাকি চিকেনগুলো একই রকমভাবে ফ্রাই করে নিব। এখন আমি আপনাদের চিকেন ফ্রাইগুলো পরিবেশন করে দেখাচ্ছি। ইফতারের সময় এভাবে চিকেন ফ্রাই তৈরি করে নিতে পারেন, তাহলে নিত্যদিনের ইফতারের তালিকায় কিছুটা পরিবর্তন আসবে আর বাচ্চারাও ভীষণ পছন্দ করবে। এবার আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মজাদার বাঁধাকপির পাকোড়া তৈরি করতে হয়। বাঁধাকপির এই পাকোড়াটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তো চলুন শুরু করা যাক। বাঁধাকপির পাকোড়ার জন্য আমি এখানে অর্ধেক বাঁধাকপি চিকন মিহি করে কেটে নিয়েছি। এখন এখানে সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। তাহলে বাঁধাকপি থেকে পানিটা বের হয়ে আসবে। বাঁধাকপিটা এক সাইডে রেখে নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিব। তারপর রেস্টে রাখা বাঁধাকপিটা হাতের সাহায্যে চেপে চেপে এক্সট্রা পানিটা বের করে ফেলব। এখানে লবণ মাখিয়ে রাখার কারণে বাঁধাকপিটা অনেক নরম হয়ে গেছে আর বাঁধাকপিতে থাকা পানিটা বের হয়ে আসছে। এই পানিটা যদি ভালোভাবে বের করে ফেলা যায় তাহলে পাকোড়াটা অনেক বেশি মুচমুচে হয়। আপনারা বাঁধাকপির পাকোড়া বানানোর সময় অবশ্যই বাঁধাকপিতে এভাবে লবণ মাখিয়ে বাঁধাকপির এক্সট্রা পানিটা বের করে ফেলবেন। আমার বাঁধাকপিটা রেডি হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, 2 টেবিল চামচ চালের গুঁড়ো, ফেটিয়ে রাখা ডিম, আর দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া, সামান্য পরিমাণে জিরা গুঁড়া, হলুদ গুঁড়া। তারপর এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এটা অবশ্যই হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, না হলে এর বাইন্ডিংটা ঠিকভাবে তৈরি হবে না। এটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব অল্প পরিমাণে বেসন। এখানে বেসনটা দিলে বাঁধাকপির বাইন্ডিংটা ভালোভাবে তৈরি হয়, এর জন্য এখানে পরিমাণ মতো বেসন দিয়ে এটাকে খুব আঠালোভাবে মেখে নিতে হবে। আমি এখানে অল্প একটু বেসন দিয়েছিলাম, তাতে এটা আঠালোভাবে তৈরি হয়নি, তার জন্য আমি এখানে আরও অল্প একটু বেসন দিয়ে দিব। তারপর এটাকে আবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি। একেবারে বেসনটা না দিয়ে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন এটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। লবণটা প্রথমে দেইনি, কারণ লবণটা প্রথমে দিলে বাঁধাকপি থেকে আরও অনেকটা পানি বের হতো। তার জন্য সব শেষে স্বাদমতো লবণ দিয়ে এটাকে ফ্রাই করে নিতে হবে। পাকোড়াগুলো ফ্রাই করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে বেশি করে তেল দিয়ে খুব ভালোভাবে তেলটা গরম করে নিয়েছি। এখন বাঁধাকপির পাকোড়াগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এক পাশটা অল্প কিছুক্ষণ ফ্রাই করে নিব। এক পাশটা ফ্রাই করা হয়ে গেলে অপর পাশটা উল্টে দিব। এ সময় চুলার হিট লো রেখে 2 পাশটা ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। চুলার হিট হাই থাকলে উপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা ভালোভাবে ফ্রাই হবে না। একটু সময় নিয়ে ফ্রাই করে নিলে এর উপরটা যেমন ক্রিস্পি হবে, তেমন ভেতরটাও ভালোভাবে কুক হবে। তখন পাকোড়াটা খেতে ভালো লাগবে। এগুলো ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিব। তারপর বাকি পাকোড়াগুলো একই রকমভাবে ভেজে নেব। আমার বাঁধাকপির পাকোড়াটা কমপ্লিট। এবার আমি আপনাদের সব শেষে তৈরি করে দেখাবো স্পেশাল ছোলা ভুনা রেসিপি। ছোলা ভুনায় কিভাবে পারফেক্ট স্বাদ আনবেন এবং রান্নার পর কালো হয়ে যাবে না, আজকের রেসিপিতে থাকছে সেসব টিপস।
রেসিপিটা একবার দেখলে যে কেউ রান্না করতে পারবে। না টেনে পুরো ভিডিওটি দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিন কিভাবে ছোলা ভুনা করতে হয়। ছোলা ভুনা করার জন্য আমি এখানে 2 কাপ ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার কারণে ছোলাটা ফুলে ডাবল হয়ে গেছে। ছোলা রান্না করার আগে অবশ্যই 7 থেকে 8 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। এবার চুলায় একটি প্যান বসিয়ে ছোলাগুলো দিয়ে দিচ্ছি। ছোলাগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের আলু, এভাবে লম্বা করে কেটে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, যাতে ছোলা আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হতে পারে। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। এখন এটাকে একটু নেড়ে দিয়ে লবণটাকে মিশিয়ে দিব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এখানে আমি ছোলাটা 20 থেকে 25 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। ছোলাটা যেহেতু আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তাই ছোলাটা অল্প কিছুক্ষণ রান্না করাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ছোলা রান্নার আগে অবশ্যই ছোলাটা ভিজিয়ে রাখবেন, না হলে ছোলাটা সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে। এখন ছোলাটা ভুনা করার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, কয়েকটা তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর শুকনা মরিচ। তারপরে এগুলোকে একসাথে অল্প একটু ফ্রাই করে নেব। এগুলো হালকা ফ্রাই হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। ছোলাতে অবশ্যই পেঁয়াজ কুচিটা বেশি দিতে হবে, তাহলে ছোলা ভুনাটা খেতে ভালো লাগবে আর এর গ্রেভিটা অনেক ভালো হবে। এখন এই পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচ আদা পেস্ট। তারপর আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে এখানে আদা রসুনের কোনো কাঁচা স্মেল না থাকে। তারপর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি, আর দিব হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, আর দিব হাফ চা চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিব সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া। শুকনো উপকরণগুলো যাতে পুড়ে না যায়, তাই অল্প একটু পানি দিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে নেড়ে অল্প একটু ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিব কিছুটা পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। পারফেক্টভাবে ছোলা ভুনা করার জন্য এই মশলাটা ভালোভাবে তৈরি করতে হবে। অল্প কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর দেখুন মশলা থেকে অনেকটা তেল বের হয়েছে। এখন এটা আর ঢাকনা দিয়ে ঢাকবো না, ঢাকনা ছাড়া অল্প কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। ছোলা ভুনা করার সময় পেঁয়াজ এর পরিমাণটা একটু বেশি দিতে হবে, আর যদি এখানে একটা টমেটো দেন তাহলে এর গ্রেভিটা আরও অনেক বেশি ভালো হবে। ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন এখানে ছোলাটা অ্যাড করে দিচ্ছি। ছোলাটা দেওয়ার পর ছোলাটা মশলার সাথে খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আর অন্যদিকে সেদ্ধ করে রাখা আলুটা খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিয়েছি, এখন সে আলুটা দিয়ে দিব। ছোলা ভুনা করার সময় এখানে আলু দিলে ছোলা ভুনাটা খেতে অনেক বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে আলু স্কিপ করতে পারেন। এখন ছোলা আর আলুটা একসাথে অল্প কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তারপর অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু ছোলা আর আলু দুইটাই ভালোভাবে সেদ্ধ করা আছে, তাই এখানে বেশি পানি দেওয়ার দরকার নেই। অল্প একটু পানি দিয়ে মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। পানি দিয়ে মিক্সড করে নিয়েছি, এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে অল্প কিছুক্ষণ রান্না করে নিব। অল্প কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পর ঢাকনা উঠিয়ে দিচ্ছি, আর এই সময় অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। ছোলা ভুনাটা কমপ্লিট হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হলে আরও কিছুটা শুকিয়ে যাবে। আমি এখন ছোলা ভুনাটা আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আশা করছি আজকের প্রত্যেকটি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিগুলো ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।
আর এরকম সহজ সহজ নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।